আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন। তিনি স্থির সিদ্ধান্তে পৌঁছেছেন। তার এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য তাকে নানানভাবে অনুরোধ করছেন তার ঘনিষ্ঠরা এবং তার অনুগত যে ছাত্র নেতা বা সাবেক সমন্বয়করা রয়েছেন, তারা মরিয়া হয়ে উঠেছেন যেন এই কাজটি তিনি না করেন, কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল রয়েছেন। দর্শক, এরকম একটি গুঞ্জন চারিদিক থেকে শোনা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নানান জনের স্ট্যাটাসে সয়লাব হয়ে গেছে। পাশাপাশি এটুকু আপনাদেরকে জানাই, কোন কোন গণমাধ্যমের বিশ্লেষণাত্মক লেখায় এটি রেফারেন্স হিসেবে এসেছে যে তিনি পদত্যাগ করতে পারেন। অনেকে আবার বলছেন এটি নাটকও হতে পারে, গুঞ্জন আকারে এটি ছড়িয়ে দিয়ে পাবলিক পালস বোঝার চেষ্টা করা হতে পারে, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের আশপাশে যারা রয়েছেন তারা যাতে তাকে আরো শক্ত করে আস্তে পৃষ্ঠে তাকে বেঁধে রাখার চেষ্টা করেন। এটা সত্য যে তার এই পদত্যাগের বিষয়ে গত 9 মাসে নানান সময় গুঞ্জন ছড়িয়েছে, তবে তখনকার গুঞ্জন আর এবারের গুঞ্জনের মধ্যে নিশ্চয়ই বিস্তর পার্থক্য রয়েছে, ফারাক রয়েছে। সেনাবাহিনী এবং সরকারের মধ্যে যে ক্রমশ দূরত্ব বাড়ছে সেটা তো আমরা জানি। বিশেষ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং ডক্টর ইউনূসের মধ্যে যে বিরোধ বা যে দূরত্ব গত সেপ্টেম্বর থেকে, সেটি ধীরে ধীরে নানান ইস্যুতে প্রকাট হয়েছে। তার প্রমাণ তো আমরা পেলাম গত 21শে মে বুধবার। এবং এও তো আমরা জানি যে বিশেষ করে করিডোর ইস্যুতে সেনাপ্রধানকে নিজেদের সিদ্ধান্তে নিয়ে আসার জন্য বা বোঝাতে অনেক ধরনের চেষ্টা করা হয়েছে, কিন্তু সেনাপ্রধান সেটিতে রাজি হননি। এর সাথে আরো যে বিষয়টি এসেছে, বৃহস্পতিবার বিএনপি যে সংবাদ সম্মেলন, সেখানেও জানিয়ে দেওয়া হয়েছে যে তারা যে কোনো সময় এই অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে নিতে পারে। সংবাদ সম্মেলনে তারা যে কথাটি বলেছে তা হচ্ছে এরকম যে বিএনপির আগের প্রস্তাব ও পরামর্শের মতো এবারও সবকিছু উপেক্ষিত হলে তা হবে দুর্ভাগ্যজনক। সেক্ষেত্রে অনিবার্যভাবে বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে কিনা তা পুনর্বিবেচনা করতে হবে। আমরা তো আমরা বুঝতে পারছি যে আগেকার গুঞ্জন বা একবারের গুঞ্জনের মধ্যে কতটা পার্থক্য। ডক্টর মোহাম্মদ ইউনূস তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, এটি তিনি উপলব্ধি করতে পারছেন কিনা সেটি বড় বিষয়। এবং আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই গুঞ্জনের পিছনে সত্যতা কতটুকু থাকতে পারে। সরকারের যিনি তথ্য উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যিনি মাস্টার মাইন্ড গত অভ্যুত্থান বা আন্দোলনের, সেই মাহফুজ আলম একটি বিশেষ ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুক পেজে। তিনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন, ভুল প্রার্থনা করেছেন, নাকি তিনি তার সৈন্য সামন্তের কাছে বা তার সহযোগীদের কাছে এই ক্ষমা চেয়েছেন বা ভুল প্রার্থনা করেছেন আমরা জানি না। তার এই স্ট্যাটাসটি আবার হাসনাত আব্দুল্লাহ শেয়ার করেছেন। তার মানে বোঝা যাচ্ছে, আমার এর আগের একটি কন্টেন্ট আমি বলছিলাম যে বিপর্যয়ের মুখে এনসিপি, সেখানে নিশ্চয়ই ব্যাখ্যা করেছি। তো একটা গুমট পরিস্থিতি সৃষ্টি হয়েছে চারিদিকে, সেটাও আমি জানিয়েছি। মাহফুজ আলম তার স্ট্যাটাসে যেটি বলছেন, তার স্ট্যাটাসের শিরোনাম হচ্ছে ব্যক্তির আদর্শ সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়। আবেগের চেয়ে দেশ বড়, কোন আবেগের কথা বলছেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের আবেগের কথা বলছেন, নাকি তারা যে ভুল ভ্রান্তি করছেন, পদে পদে বিপ্লবী, কথিত বিপ্লবী চেতনার বশবর্তী হয়ে নানান ধরনের হঠকারী কথাবার্তা বলছেন, কর্মকাণ্ড ঘটাচ্ছেন, সেগুলোকে আবেগী কথাবার্তা বলছেন? জানি না, তবে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ এই স্ট্যাটাসটি। আমি ছোট করে একটু পড়ে শুনে আপনাদেরকে। মাহফুজ আলম লিখছেন যে দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যে কোনো বক্তব্য ও শব্দচয়ন যা বিভাজনমূলক ছিল সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই। বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এই পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের, এই পরীক্ষার উত্তরে যেতেই হবে। এও শোনা গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্র নেতাদের উপরে প্রচন্ডভাবে ক্ষুব্ধ। তিনি যখন বলেছেন যে আমি আর থাকবো না, তাদের উপরে রুষ্ট হয়ে বা ক্ষুব্ধ হয়ে তিনি বলেছেন, সেই জায়গা থেকে মাহফুজ আলমের এই স্ট্যাটাস কিনা আমরা ঠিক বলতে পারছি না। তবে অনেক কিছু মিলে যায়। সেনাবাহিনী অনেক ধৈর্য ধরেছে এবং সেনাবাহিনী যে সবকিছুতে ধৈর্য ধরছে, এটা তো সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বিরক্তিরও সৃষ্টি করেছে। বিরক্তি না হোক, হতাশার সৃষ্টি করেছে। কি ব্যাপার, সেনাবাহিনী এখনো বসে আছে কেন? দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন তারা ঠিক করতে পারছে না?
নিশ্চয়ই সেনাবাহিনীর দিক থেকে অনেক ধরনের সমস্যা ছিল বা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছিল কিনা আমরা অনুমান করতে পারি। বুধবার সেনাপ্রধান যে বললেন যে আর মবতন্ত্র বা মব ভায়োলেন্স সহ্য করা হবে না, তার এই কথার পরেও আমরা দেখলাম বৃহস্পতিবার নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজকে যখন আদালত প্রাঙ্গণে তোলা হয় তখন তার উপরে পচা ডিম এবং জুতা নিক্ষেপ করা হয়েছে। তিনি মবের শিকার হয়েছেন এবং এগুলো সমালোচিত হচ্ছে যে সেনাপ্রধান তার এই বক্তব্য দেওয়ার পরে এটি ঘটে কিভাবে। নিশ্চয়ই সেনাবাহিনী বসে থাকবে না, এটুকু আমাদের দৃঢ় বিশ্বাস। তার কারণ সেনাপ্রধান এর আগে ওয়ার্নিং দিয়েছেন, আবারও ওয়ার্নিং দিলেন, তো তিনি নিশ্চয় তার জায়গায় থেকে শুধু কথা বলছেন না, এটুকু আমাদের দৃঢ় বিশ্বাস। এখন কথা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন এখনই পদত্যাগ করতে চাইবেন। যে পাল্টা প্রশ্ন করি যে কেন পদত্যাগ করতে চাইবেন না, তিনি যে নিজের ভালোটা বেশ ভালোই বোঝেন, এটা তো আমরা বলে আসছি। তিনি নোবেল লরিয়েট, তার ক্ষমতার প্রতি লোভ ছিল, এটা অনেকেই বলেন, কিন্তু সেই ক্ষমতা দীর্ঘায়িত করতে গিয়ে, কুক্ষিগত করতে গিয়ে তিনি অনেক বেশি সমালোচিত হচ্ছেন এবং অনেক কিছুই তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। তিনি নির্বাচন ইস্যুতে এখনো কোনো স্পষ্ট বক্তব্য দিতে পারেননি এবং তার যারা সৈন্য সামন্ত অথবা তার উপদেষ্টা পরিষদের সদস্যরা কেউ এটিকে নিয়ে অনেক বেশি পানি ঘোলা করছেন। তার প্রেস সেক্রেটারি তো মনে হয় যে প্রধান উপদেষ্টার অ্যাবসেন্সে তিনি তার দায়িত্ব পালন করবেন এমন একটা অবস্থা, তিনি সবসময় ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন জুন আর ডিসেম্বর বলতে কি বোঝান। এবং সর্বশেষ তিনি বললেন যে বর্তমান সরকারের সব ধরনের ম্যান্ডেট রয়েছে সবকিছু করার। এই যে হটকারী বক্তব্য, আগ্রাসী বক্তব্য, এগুলো মানুষ ভালো চোখে নিচ্ছে না, নেওয়ার কথাও নয়। এবং করিডোর এবং বন্দর ইস্যুতে জনমত তুমুল তার বিরুদ্ধে চলে গেছে, প্রধান উপদেষ্টার বিরুদ্ধে। মততন্ত্র কায়েম হয়েছে, মৌলবাদের উত্থান ঘটছে, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, বিনিয়োগের যে গল্প শোনানো হচ্ছিল ঠাকুমার ঝুলির গল্প মতন গাল ভরা গল্প, সেগুলো তো মানুষের সামনে কোনো কিছু দৃশ্যমান হয়নি। এবং সবশেষ ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন সমর্থনে এসেছিলেন এবং আসার পরেও তিনি মার্কিন সমর্থনে টিকেছিলেন, বিশেষ করে করিডোর দেওয়ার বিনিময়ে তার ক্ষমতা দীর্ঘায়িত করা একটি পরিকল্পনা ছিল, এরকম অনেকের ধারণা। কেউ প্রশ্ন করছেন তাহলে কি এই যে করিডোর দেওয়ার বিষয়টি হঠাৎ করে থেমে গেল বা সরকার একটু নমনীয় ভূমিকা পালন করছে, সেনাবাহিনী একেবারে পুরোপুরি বিপক্ষে অবস্থান করছে, জাতীয় স্বার্থে কোনো ধরনের আন্তর্জাতিক খেলা এই বাংলাদেশে খেলতে দেওয়া হবে না, নো ব্লাডি করিডোর বিজনেস, এই শব্দগুলো সেনাপ্রধান উচ্চারণ করেছেন। অতএব এই বিষয়গুলো তো মার্কিন প্রতিনিধি কানে গেছে, তারা কি তাহলে সমর্থন তুলে নিল ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি? পাশাপাশি হিউম্যান রাইটস ওয়াচ, আমরা জানি যে যুক্তরাষ্ট্রের অনুগত, পশ্চিমা বিশ্বের অনুগত আন্তর্জাতিক যে মানবাধিকার সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে ইন্টারন্যাশনাল যে সংগঠনগুলো, হিউম্যান রাইটস ওয়াচ, তারাও একটি বিবৃতি দিয়েছে বৃহস্পতিবার। এই বিবৃতি আমাদের সামনে এলো, সেখানে তারা বর্তমান সরকারের সময়ে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে তার তীব্র নিন্দা জানিয়েছে এবং উদ্বেগ প্রকাশ করেছে। হিউম্যান রাইটস ওয়াচ তাদের বিবৃতিতে যেই কথাগুলো বলছে তা হচ্ছে এরকম যে দেশটিতে বিচার ব্যবস্থা সংস্কার করার পরিবর্তে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থকদের উপর দমন পীড়ন চালানোর নীতি গ্রহণ করা হয়েছে। এখানে বলা হচ্ছে চলতি মাসের 12 তারিখ সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করে আওয়ামী লীগের সভা সমাবেশ প্রকাশনা এবং অনলাইন প্রচারণায় নিষেধাজ্ঞা জারি করা হয়। আগের সরকারের আমলেও ক্ষমতা অপব্যবহার করে দমন নীতি চালানো হচ্ছে। নতুন সিদ্ধান্তের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের মতো মানুষের মৌলিক স্বাধীনতা লঙ্ঘন করবে অন্তর্বর্তীকালীন সরকার, মানে ভবিষ্যতে আরো চরম পর্যায়ে যাবে, সেটি তারা ফোরকাস্টিং করছে। এখন বিষয়টা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজের ভালোটা খুব ভালো বোঝেন, এর আগে বলছিলাম। তার একটি বড় প্রমাণ তো আমাদের সামনে রয়েছে, ওয়ান রিভেন সরকারের সময় যখন তার নেতৃত্বে একটি রাজনৈতিক দলে আত্মপ্রকাশ ঘটল, নাগরিক শক্তি, যাদের পরামর্শে তিনি এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটালেন। একটা সময় যখন দেখলেন তিনি খুব জুৎসই কিছু করতে পারছেন না, সেই পরামর্শকদের সাথে কোনো ধরনের পরামর্শ ছাড়াই তিনি হঠাৎ করে সবকিছু ছেড়ে ছুড়ে দিলেন। এবং এটিও আমরা অনেক আগে থেকে বলে আসছি, সুযোগ এলে বা যখন সুযোগ মনে করবে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে তিনি তার নিজের জগতে ফিরে যাবেন এবং এটি হওয়ার কথা, এটি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেনাবাহিনীর সাথে যে দূরত্ব বর্তমান সরকার স্পষ্ট হয়েছে এবং মানুষ যে অতিষ্ঠ হয়ে গেছে, তার মধ্য দিয়ে যে গুঞ্জনগুলো ছড়াচ্ছে, এগুলো প্রিয় দর্শক যদি
অচিরেই এই ধরনের কোনো সিদ্ধান্ত আমাদের সামনে আসে, অবাক হওয়ার কিছু থাকবে না। আল্লাহ হাফিজ, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। অভ্যুত্থানের 9 মাস যেতে না যেতেই অথবা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের 3 মাস যেতে না যেতেই এনসিপি বা সাবেক ছাত্র সমন্বয়করা বড় বিপর্যয়ের মুখোমুখি, নিঃসন্দেহে বড় বিপর্যয়ের মুখোমুখি। তাদের পরাজয় বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে এবং যেই মবের মাধ্যমে, মব সৃষ্টি করার মাধ্যমে বিভিন্ন দাবি দেওয়া তারা আদায় করে আসছিল, এখন সেই মবের কাছেই তারা শোচনীয় পরাজয় স্বীকার করছে। এই কথা আমার নয়, এটি এনসিপিরই কোনো শীর্ষ নেতা বা সাবেক ছাত্র সমন্বয়কদের কারো কারো বক্তব্য। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঢাকা সিটি কর্পোরেশনের যে গেজেট ঘোষণা, সেটিকে চ্যালেঞ্জ জানিয়ে যে রিটটি করা হয়েছিল হাইকোর্টে, সেটি খারিজ হয়ে গেছে আপনারা জানেন, এবং ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নিতে কোনো বাধা রাখার কথা নয় এমনটাও জানিয়েছে হাইকোর্ট। সেই বিষয়টির পরিপ্রেক্ষিতে সার্জিস আলম তিনি মন্তব্য করেছেন, মবের কাছে যদি হাইকোর্টের রায় আসে মবের মাধ্যমে, তাহলে সেই হাইকোর্টের আর দরকার নেই। কি অসাধারণ কথা! আমি তার এই মন্তব্যটিকে এই কারণে অসাধারণ বলছি যে এভাবেই ইতিহাসগুলো ফিরে আসে। তারা তো গত বুধবারও মবের সৃষ্টি করেছিল, খানিকটা নির্বাচন কমিশন অফিস ঘেরাও করেছিল। আসিফ মাহমুদের সাথে যে সরাসরি দ্বন্দ্ব ইশরাক হোসেনের মেয়র পদকে কেন্দ্র করে, আসিফ মাহমুদ সিটি কর্পোরেশন অফিস করেন। কেন অফিস করেন? আমরা নানান ধরনের গুঞ্জন পাই, সেখান থেকে কি কি সুবিধা আসে না আসে এগুলো আর আপাতত বলতে চাচ্ছি না। এবং নিয়মিত সেখানে অফিস করছেন, খুবই দৃষ্টিকটু এবং ভয়ঙ্কর প্রশ্নবিদ্ধ একটি বিষয়। তো আসিফ মাহমুদ ইশরাক হোসেনকে শপথ নিতে দিবেন না। আবার এটুকু আমি বলে রাখি, যে প্রক্রিয়ায় ইশরাক হোসেন আদালতের রায় নিয়ে এসেছেন বা যে প্রশ্নগুলো উঠেছে, এতদিন পর এসে তিনি মেয়র নির্বাচিত হন কিভাবে আদালতের মাধ্যমে, আমি সেটিকেও প্রশ্নবিদ্ধ করি, এর আগে কথা বলেছি। যাই হোক, এখন বুধবার আমরা কি দেখলাম? নির্বাচন কমিশন অফিস ঘেরাও করলো, তারা সেখানে অবস্থান কর্মসূচি নিল, সারা দেশ থেকে তাদের নেতাকর্মীদের আসতে বলা হয়েছিল। আমরা দেখলাম গুটি কয়েক কিছু নেতাকর্মী, এবং তারা ঘোষণা দিচ্ছিল যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা অবস্থান করবে। কি দাবি? এক হচ্ছে সিইসি প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ সহ নির্বাচন কমিশনের পুনর্গঠন, এবং জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। মানে তাদের মধ্যে এমন একটি ধারণা বদ্ধমূল হয়েছে যে তারা যা চাইবে তাই করতে হবে। ওই যে তাদের যে পুঁজি মব, সেই মবের সৃষ্টি করার চেষ্টা করছিল, কিন্তু এর মধ্যে খানিকটা গণেশ উল্টে গেল বাস্তবিক অবস্থায়। সেনাপ্রধান নির্বাচন ইস্যুতে কথা বললেন, মবের বিরুদ্ধে কথা বললেন, এবং করিডোর, বন্দর ইত্যাদি ইত্যাদি বিষয়ে কথা বললেন। সেখান থেকে আমরা দেখলাম যে হঠাৎ একটি গোমট পরিবেশের সৃষ্টি হলো। আমার সত্যি সত্যি এই ছেলেগুলো, মানে যারা আন্দোলন করেছিল, অভ্যুত্থানের সৃষ্টি করেছিল, নেতৃত্বে যারা ছিলেন, এই ছেলেগুলোর জন্য আমার সত্যি সত্যি মায়া হয়। এটি তো বাস্তবতা, এটি তো সত্য কথা যে তাদের প্রতি আবহাওয়ার জনসাধারণের একটি বড় অংশের সাপোর্ট, সহমর্মিতা, স্নেহ, ভালোবাসা তাদের প্রতি ছিল, আমাদেরও ছিল। কিন্তু আমাদের আশাবাদিতার জায়গায় তারা প্রচণ্ডভাবে ধাক্কা দিয়েছে। তাদের যে রাজনৈতিক এজেন্ডা, সেই এজেন্ডাকে বাস্তবায়নের জন্য তাদের যে রাজনৈতিক আদর্শ তুমুলভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। শুধু প্রশ্নবিদ্ধ কেন, মানুষ আহত হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, মানুষ হতাশ হয়েছে, মনে হচ্ছিল তারাই সর্বেসর্বা। এবং এখনো অনেক কিছু করা আছে, আমি বলছি না যে এখনই তাদের রাজনীতি শেষ, অবশ্যই আছে। আমার বিনত অনুরোধ থাকবে, তাদের মধ্যে যে অমিত সম্ভাবনা, এগুলো নষ্ট করার দরকার নেই। সঠিক পথে রাজনীতি করুক, বাংলাদেশকে মনে প্রাণে ধারণ করে, মুক্তিযুদ্ধের আদর্শকে বুকের মধ্যে লালন করে তারা তাদের রাজনৈতিক এজেন্ডায় যাক, কোনো সমস্যা নেই। কিন্তু যে উল্টে দেবো, পাল্টে দেবো, এ মানি না, সে মানি না, সংবিধান বাতিল, আরো কত কি, এগুলো আপনারা জানেন, নতুন করে আর উচ্চারণ করতে চায় না। যাই হোক, এখন ইশরাক হোসেন শুধু মব ক্রিয়েট করেই তিনি বিজয়ী লাভ করেছেন নিশ্চিত, সেটি আমি বলবো না। আমি মনে করি এটি বিএনপির একটি চ্যালেঞ্জ ছিল, এবং আসিফ মাহমুদও বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন, যার কারণে তার অনুসারীদের বা তার যে রাজনৈতিক দল, তিনি উপদেষ্টা পদে আছেন, এটা আমরা সবাই জানি। এই
এনসিপি তো তাদেরই দল এবং সরকারের আশীর্বাদ পুষ্ট, নইলে আসিফ মাহমুদের পক্ষ হয়ে কেন তারা এনসিপি নেতাকর্মীরা ইসি সামনে অবস্থান কর্মসূচি নেবে, কেন ইসির পদত্যাগ চাইবে? এই ইসির তো গঠন হয়েছে আরো কয়েক মাস আগে, এবং এই নির্বাচন কমিশন গঠন হওয়ার সময় আমরাই প্রশ্ন তুলেছিলাম কিসের সংস্কার, কিসের কি, এগুলো তো সব মূলা ঝুলিয়ে রাখা হচ্ছে। সংস্কার আগে নির্বাচন কমিশন গঠন হয় কিভাবে? এখন তারা এসে সেই কথা বলছে যে আওয়ামী লীগ আমলে করা আইনের ভিত্তিতে এই কমিশন গঠন হয়েছে, তাই এই কমিশন তারা মানে না। না মানলে তারা এতদিন চুপ ছিল কেন? না মানলে তারা একাধিকবার এই ইসির যারা সদস্য, প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য সদস্যদের সাথে কেন তারা একাধিকবার বৈঠক করেছে, কেন তাদের মতামত জানিয়েছে? এবং এই নির্বাচন কমিশন গঠনের সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছিলেন মানুষের সামনে কিভাবে মূলা ঝুলিয়ে রাখা হয়। এই তো আমরা ইসি গঠন করেছি, আমরা নির্বাচনী কার্যক্রম শুরু করে দিয়েছি। আমাদের বোধহয় খুব বেশি দেখতে হবে না যে এক ধরনের উত্তেজনাময় রাজনৈতিক পরিস্থিতি, এটি খুব বেশি দিন থাকবে না। যে উত্তেজনা সৃষ্টি করে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা ভয়ঙ্কর এজেন্ডা কিংবা পরিকল্পনা একটা গোষ্ঠীর সামনে ছিল, সেটি বাস্তবায়ন হবে না, আমি বরাবরই বলে আসছি। হয়তো সাময়িকভাবে কিছু কিছু ক্ষেত্রে বিজয়ের আস্বাদ লাভ করা যেতে পারে, কিন্তু চূড়ান্তভাবে নয়, এটি হওয়ার কথা নয়। এবং লক্ষ্য যদি থাকে একটা অশুভ কিছু অবলম্বনের মাধ্যমে সব কিছুকে জায়েজ করার, সেই লক্ষ্য কখনো বাস্তবায়ন হয় না, লক্ষ্যে যাওয়া যায় না। দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন এখন ইশরাক, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম। তারা কি সহজে পদত্যাগ করবেন? মনে হয় না সহজে পদত্যাগ করবেন তারা। এবং এই যে বিএনপি যে চ্যালেঞ্জ ইশরাককে কেন্দ্র করে, আমার ধারণা এটি একটা অ্যাসিড টেস্ট করেছে বিএনপি। এখন নির্বাচনের দাবিতে যদি সর্বশক্তি নিয়োগ করে বিএনপি নেতাকর্মীরা রাজপথে নামে, সরকার কি করবে? এমনিতেই সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন তাতেই সরকারের মধ্যে মোটামুটি নড়াচড়া শুরু হয়ে গেছে। এখন বিএনপি যদি ঠিক একইভাবে তুমুল শক্তি নিয়ে রাজপথে নামে, সরকারের পায়ের নিচে তো মাঠে থাকার কথা নয়। 5 আগস্টের পর থেকে যেভাবে ক্ষমতা চর্চা করতে করতে এই ছাত্র সমন্বয়করা অন্ধ হয়ে গেছে, তারা সোজা পথে হাঁটছিল না, এটা তো অনেকেই বলেন। তাহলে বিএনপির এই চ্যালেঞ্জকে তারা এখন কি করবেন? তাদের পেছনে তো শক্তি নেই, মানুষ কমতে কমতে, জনসমর্থন কমতে কমতে একেবারে তলানিতে নামতে শুরু করেছে। তাহলে তারা কি করবে? অনেকে বলেন যে তারা সন্ত্রাসের পথ বেছে নেবে, অনেকে বলেন। সেই পথ শুধু তারা নয়, যারাই অবলম্বন করুক না কেন, তার স্থায়িত্ব কতক্ষণের হয়? ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।